যখন সম্পর্ক ভেঙে যায় বেশিরভাগ মানুষ দুটো কাজ করে। প্রথমত তারা তাড়াতাড়ি মেসেজ পাঠায়, আর দ্বিতীয়ত বারবার পিছু নেয়। আর যদি মনটা ভিতর থেকে অস্থির হয় তাহলে হাত নিজেই ফোনের দিকে চলে যাবে। সাচ্চি কথা বলো, তুমি বোঝানোর চেষ্টা করছো, মেসেজ করছো, রিপ্লাইয়ের অপেক্ষা করছো, আর ভিতর থেকে ভেঙে পড়ছো শুধু এই জন্য যে সেই মানুষটা আবার আগের মতো হয়ে যাক। কিন্তু এখানেই মানুষ হারিয়ে যায়, কারণ যার কাছে তোমার মূল্য বোঝাতে হবে সেই মানুষ তোমাকে কখনই কদর দেবে না। আর একটা কথা মনে রেখো, পিছু নেওয়ার কোনো মানে নেই। হয় কম হয়। আজকের এই ভিডিও ঠিক তার জন্য। এখন আর পিছু ধাওয়া নয়, এখন আর মানানো নয়, শুধু নিজেকে এতটাই বদলাতে হবে যে সে বাধ্য হয়ে ভাবতে বাধ্য হয় এটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আর এটা কোনো মিথ্যে খেলা নয়। এই 7টা আসল পয়েন্ট তোমার সম্মান ফিরে তুলবে। শুধু একটা কথা, আজকের যে শেষ পয়েন্ট সেটা ঠিক পৌঁছালে সামনেবেলা সত্যি কম্পমান হয়। তো চলো এখন সরাসরি প্রথম পয়েন্টে যাই, আর শুরু করি সেই জায়গা থেকে যেখানে তোমার ভ্যালিউ আবার তৈরি হতে শুরু করে। প্রথম পয়েন্ট, যখন কেউ তোমার ভ্যালিউ ভুলে যায় তখনই তুমি পিছিয়ে যাও। এখন একটু ভালো করে শোনো। এই যে প্রথম পয়েন্টটা হলো, এটাই সেই জায়গা যেখানে মানুষ সবচেয়ে আগে ভুল করে ফেলে আর পরে ভাবতে থাকে আমি কেন এমন করলাম। দেখুন, যখন কেউ আপনার ভ্যালিউ ভুলে যেতে থাকে তখন প্রথমে আঘাত লাগে মনকে না, আঘাত লাগে আপনার সম্মানকে। কারণ একটা কথা স্পষ্ট হয়ে যায়, যেটা আপনি নিজের হৃদয়ে সবচেয়ে উপরে রেখেছিলেন সে এখন আপনাকে হালকা মনে করছে। আর তখন মানুষ কি করে? মন বলে চলো তাকে বোঝাই, চলো তাকে স্মরণ করিয়ে দিই, চলো তাকে বলি আমি কি করেছি। কিন্তু এখানেই গল্প পাল্টে যায়। কারণ সত্য হলো, মানুষ ধীরে ধীরে আপনার মূল্য কমাতে শুরু করবে। আপনার বোঝানোর কোনো প্রভাব পড়বে না, তার প্রভাব পড়ে শুধু একটাই জিনিসে, আপনি যখন পিছনে সরে যাবেন। এখন পিছনে সরে যাওয়াকে ভুলভাবে বুঝবেন না, এটা কোনো বদলা নয়, কোনো ঘৃণা নয়, এটা শুধু নিজের মর্যাদা রক্ষা করার উপায়। শুনুন, এই দুনিয়ায় একটা নিয়ম খুব সোজা, যা জিনিস সবসময় পাওয়া যায় সেটা ধীরে ধীরে সস্তা মনে হতে থাকে, আর যা জিনিস সবসময় পাওয়া যায় না সেটা মনের মধ্যে গেঁথে যায়। এখন আপনি নিজে ভাবুন, যদি আপনি প্রতিবারই উপস্থিত থাকেন, প্রতিবারই উত্তর দেন, প্রতিবারই ব্যাখ্যা দেন, প্রতিবারই মনান, তো সামনেওয়ালা কি শিখবে? সে শিখবে যে তুমি তো থাকছেই। আর যখন সামনেওয়ালা এই বিশ্বাস পেয়ে যায় যে তুমি সবসময় সেখানে থাকবে, তখন তার হারানোর ভয় চলে যায়। এখন একটা ছোট্ট ঘটনা ভাবো, সে দেরিতে জবাব দেয়, তুমি অপেক্ষা করছো। সে টাল দিচ্ছে, তবুও তুমি কথা চালিয়ে যাও। সে চোখে না দেখে যায়, তবুও তুমি তার আশেপাশেই ঘুরে বেড়াও। বাইরে থেকে মনে হয় এটা ভালোবাসা, কিন্তু ভিতর থেকে ওই মানুষটা কি বুঝছে? সে বুঝছে এই আমার ছাড়া কোথাও যাবে না। এই লাইনটা তার মাথায় বসে গেছে। তাই তোমার মূল্য কমতে শুরু করে। তাই প্রথম নিয়মটা খুব স্পষ্ট, যদি কেউ তোমার মূল্য ভুলতে শুরু করে তখনই তুমি পিছিয়ে যাও। পিছিয়ে যাওয়ার মানে কি? মানে তুমি সবসময় পাওয়া যাবে না, মানে তুমি প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো না, মানে তুমি প্রতিবার নিজের কনফার্মেশন দিতে যেও না, মানে তুমি নিজের সম্মানকে ভিক্ষা করো না। কারণ যে মানুষ তোমার উপস্থিতিতে বুঝতে পারেনি সে তোমার কথায় বুঝবে না। সে তখনই বুঝবে যখন তোমার উপস্থিতি কমে যাবে। আর যখন তোমার উপস্থিতি কমে তখন তার মাথায় প্রথমবার একটা ফাঁকা জায়গা তৈরি হয়। তারপর সে ভাবতে শুরু করে, এটা আজ কেন দেখা যায়নি, আজ কেন চুপ, এখন আর আগের মতো কেন নেই। ঠিক এই প্রশ্নগুলোই তোমার মূল্য ফিরিয়ে এনে দেয়। কারণ মানুষ তখনই বুঝতে পারে যখন কিছু দূরে চলে যায়। তাই মনে রেখো, তোমার লড়াই করতে হবে না, বোঝাতে হবে না, শুধু একটু পিছনে সরে এসে দেখাতে হবে যে এখন সব কিছু তোমার মতোই চলবে। আর এই পরিবর্তনই সামনে থাকা মানুষটাকে ভিতর থেকে নাড়া দেয়। চলো এবার দ্বিতীয় পয়েন্টে যাই, যেখানে শিখব না কল না মেসেজ, শুধু পুরো শান্তি। আর সেই শান্তিতে কিভাবে তার ভিতরে অস্থিরতা শুরু হয়। দ্বিতীয় পয়েন্ট, না মেসেজ না কল, পুরো। একটু শান্ত হন। এখন একটা কথা শান্তি করে শুনুন। এটা দ্বিতীয় পয়েন্ট, যেখানে প্রেমে সবচেয়ে বেশি মানুষ নিজেরই ক্ষতি করে ফেলে। কারণ সামনে যে মানুষটা আছে সে দূরে থাকে আর মন মানতে চায় না। মন শুধু বলে একবার কথা বলি তো, একবার জিজ্ঞেস করি তো, কেমন আছো জানতে চাইতো। আর তারপর চিন্তাও না করে হাত চলে যায় মেসেজে। এখন এখানে একটা ছোট্ট সত্যি বুঝুন, এই যে একবার হলো সেটাই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আজ একটা মেসেজ, কাল একটা কল, পরশু একটা কেমন আছো, তারপর আপনি নিজেকে থামাতে পারছেন না। কিন্তু প্রতিবার যখন আপনি যোগাযোগ করেন তখন সামনেওয়ালা একটাই কথা স্পষ্ট, যে আপনি এখনও সেই জায়গাতেই আটকে আছেন। সবকিছু কেমন চলছে, আসলে এই কথাটা বোঝায় যে আপনার শান্তি এখনও সেই ব্যক্তির হাতেই। প্রতি মিনিটে কথা বললেও এটা বোঝায় যে আপনার দিন এখনও তার চারপাশেই ঘোরে। আর যখন সামনে ওটা বিশ্বাস করতে পারে যে আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন, তখন তার তাড়াতাড়ি চলে যায়। ওর মধ্যে আপনার অভাব তৈরি হয় না, বরং আপনার উপর তার নিয়ন্ত্রণ তৈরি হয়। ও মনে করে এটা তো এখনও আমার অপেক্ষায় আছে, আমি চাইলে কখনো কথা হবে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। আপনার ভালোবাসা যেন কোনো জবরদস্তি মনে না হয়। আপনার উদ্দেশ্য এটা নয় যে আপনি কতটা মনে করেন। আপনার উদ্দেশ্য হলো সামনে যাকে ভালোবাসেন সে যেন অনুভব করে যে আপনি আর আটকে নেই।
আর এটা বোঝানোর সবচেয়ে প্রথম উপায় হলো পুরোপুরি শান্ত হয়ে যাওয়া। শান্ত হওয়া মানে এই নয় যে হৃদয় পাথর হয়ে গেছে। শান্ত হওয়ার মানে শুধু এটুকুই যে আপনি আর নিজের সম্মান নিজের হাত দিয়ে নিচে নামাবেন না। কারণ সত্য কথা হলো যে মানুষ আপনার মূল্য কমাতে শুরু করেছে তাকে আপনার ব্যাখ্যা দিয়ে কিছু হয় না, তাকে আপনার নীরবতা বোঝায়। এখন ভাবুন, যতদিন আপনি মেসেজ করতেই থাকবেন তার মাথায় শুধু খালি, ওই জায়গা কখনোই তৈরি হবে না, কারণ ও প্রতিদিন তোমার মনোযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি সত্যিই শান্ত হয়ে যাও, সেদিন ওর মনে প্রথমবার খালি ভাব এসে দাঁড়ায়। তারপর ওর ভিতরে প্রশ্ন জাগে, আজ মেসেজ কেন এলো না, আজ কল কেন এলো না, এটা এত চুপ কেন হয়ে গেল। আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে উদ্বেগে পরিণত হয়। এখন মনোযোগ দাও, শান্ত থাকার মানে এই না যে তুমি ভিতরে ভিতরে কষ্ট পেয়ে থাকো। শান্ত থাকার মানে হলো তোমার শক্তি আবার নিজের কাছে ফিরিয়ে আনা। ফোন বারবার দেখো না, ও অনলাইনে আছে কিনা চিন্তা করো না, এবং নিজেকে প্রমাণ করার চেষ্টায় নিজেকে ক্লান্ত করো না। এখন যদি এই পয়েন্টগুলো তোমার কাজের লাগছে তো ভিডিওটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা শুধু সম্পর্কের ব্যাপার না, এটা আপনার সম্মান আর আপনার শান্তির কথাও। তো মনে রাখবেন, এই চুপ থাকা কোনো সাজা না, এটা আপনার শক্তির শুরু। আর এই চুপ থাকা সামনের ওর মাথায় ঝড় তুলবে। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বলবো কিভাবে কেঁদে আর রাগ করে না শান্তি ধরে রাখলে সামনের বেলার ভিতর থেকে কেমন একদম ঘুরপাক খেতে শুরু করে। পয়েন্ট 3, কেঁদে আর রাগ করে বন্ধ, শান্তি ধরে রাখুন। এখন একটা কথা অনেক শান্তি দিয়ে বুঝে নিন, এটা তৃতীয় পয়েন্ট শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে পালন করা ততটাই কঠিন হয়। কারণ এখানেই হৃদয় দুর্বল হয়ে পড়ে এবং মানুষ নিজের হাতেই নিজের মূল্য কমিয়ে ফেলে। যখন সামনে থাকা মানুষ বদলে যেতে থাকে, যখন উত্তর কমে যায়, যখন কথাবার্তায় আগের মতো উষ্মা থাকে না, তখন ভিতরে একটা উদ্বেগ তৈরি হয়। আর সেই উদ্বেগ আপনাকে দুই দিকেই ঠেলে দেয়, বা তো কাঁদার দিকে বা তো রাগের দিকে। এখন সত্য কথা হলো, কাঁদাও মানুষকে দুর্বল দেখায় এবং রাগও মানুষকে দুর্বল দেখায়। কারণ দুটোর মধ্যে একটা জিনিস সাধারণ, সেটা হলো আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এবং সামনে যখন আপনার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়, তখনই ওয়ালা আপনাকে সবচেয়ে বেশি পড়ে, আপনার কথায় নয়, আপনার অবস্থায়। এখন একটু এই ছোট্ট দৃশ্যটা বুঝুন। রাতের সময় সবাই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ মনটা ভারী হয়ে যায়। তারপর মনে হয় একবার লিখে ফেলি, একবার জিজ্ঞেস করে ফেলি, আর হাত নিজেই ফোনটা তুলে নেয়। তখন মনে হয় মেসেজ পাঠালে মন হালকা হবে। কিন্তু আসলে কি হয় জানেন? আপনি হালকা হন না, আপনার দাম কমে যায়। কারণ সেই একটাই মেসেজে সামনের মানুষ আপনার ভালোবাসা দেখতে পায় না, সে দেখে আপনার উদ্বেগ। উদ্বেগ দেখে মানুষ গলে যায় না, সে নিশ্চিন্ত হয়ে যায়, মনে করে এটা এখনও আমার আশেপাশেই ঘুরছে, এটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে। এখন রাগের কথাও বুঝুন। অনেক সময় মানুষ কাঁটে না, শুধু রাগে কথা বলেই ফেলে। ঠিক আছে, এখন কথা বলো না, এখন শেষ, যা করতে হবে করো। কিন্তু ভিতরে কি হচ্ছে? ভিতর থেকে শেষ হয় না, ভিতর থেকে আঘাত কথা বলে। আর আঘাত বললেই সামনে থাকা মানুষ ঠিক বুঝে যায় যে তুমি এখনও কাঁপছ। তাই এই পয়েন্টের সবচেয়ে পরিষ্কার কথা মনে রাখো, কাঁদা বন্ধ, রাগ বন্ধ, আর শান্তি ধরো। এখন শান্তি মানে ভুল বুঝবেন না, শান্তি মানে এমন নয় যে ব্যথা চলে গেছে। শান্তি মানে শুধু এটা যে ব্যথা থাকা সত্ত্বেও আপনি নিজেকে ভেঙে পড়তে দেবেন না। মানে মন ভারাক্রান্ত থাকলেও মুখে এক ধরনের স্থিরতা থাকবে। মানে মনে পড়বে কিন্তু কথাগুলো নিয়ন্ত্রিত থাকবে। মানে ভিতরে ঝড় উঠলেও বাইরে আপনি কাঁপবেন না। আর জানেন শান্তির সবচেয়ে বড় সুবিধা কি? শান্তি সামনে দাঁড়ানো মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কারণ সে বুঝতে পারে না আপনি এত শান্ত কি করে হতে পেরেছেন। সে ভাবতে থাকে এটা আগের মতো কেন নেই, এটা এতটা কেমন করে সামলে নিয়েছে। আর এই চিন্তাই তার ভিতরে অস্থিরতা সৃষ্টি করে, বনে যায়। আর সেই অস্থিরতা ধীরে ধীরে তাকে তোমার দিকে টানে। তো আজ থেকে একটা ছোট নিয়ম গড়ে ফেলো। যদি মনে মনে ইচ্ছে হয় কিছু লিখে ফেলি, তাহলে আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি শান্ত মনে থেকে হচ্ছে নাকি অস্থিরতা থেকে? যদি অস্থিরতা হয় তাহলে ওখানেই থেমে যাও। কারণ যিনি তোমাকে হালকা মনে করেছে তাকে তোমার শব্দগুলো দিয়ে নয়, তোমার স্থিরতা দিয়ে প্রভাবিত করতে হবে। তো চলো এখন পরের পয়েন্টে যাই, যেখানে কথা হবে তোমার জীবন এত ব্যস্ত করে তোলার যাতে তোমার খালি ভাবনা তোমার উন্নতি দেখা যায়। আর তখনই তোমার অভাব সত্যিই বড় মনে হবে। পয়েন্ট 4, তোমার জীবনকে আবার চালু করো। এখন একটু মন দিয়ে শোনো। এই চতুর্থ পয়েন্টটা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু সত্য বলতে এই পয়েন্টটাই ঠিক করে দেয় যে সামনেওয়ালা তোমার অভাব টের পাবে নাকি তোমাকে হালকা ভাবতে ভাবতে এগিয়ে যাবে।
দেখো, যখন কেউ দূরে থাকে না, তখন শুধু হৃদয়েই ব্যথা থাকে না, ব্যথা পুরো দিনের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে উঠে মন ভারাক্রান্ত, দিনে কোনো কাজেই মন লাগে না, আর রাতে যেন স্মৃতিগুলো আরও জোরে জোরে ফিরে আসে। এখন এখানে সবচেয়ে খারাপ জিনিসটা কি জানো? শূন্য পা, ফাঁকা সময়, ফাঁকা মাথা আর ফাঁকা হৃদয়। কারণ যখন তোমার জীবন ফাঁকা হয়ে যায়, তখন মস্তিষ্কটাই ওই ব্যক্তিটাই নিজের কাজ বানিয়ে নেয়। তারপর আপনি বারবার ভাবতে শুরু করেন, সে কি করছে, কার সঙ্গে আছে, মনে পড়ে তো, ফিরে আসবে নাকি? আর যতই আপনি এসব চিন্তায় আটকে থাকেন, ততই আপনার অভাব কমতে থাকে, কারণ সামনে থাকা মানুষ স্পষ্টই দেখতে পায় যে আপনি এখনও ওখানেই আটকে আছেন। এখন এক কথা পরিষ্কার করে বুঝে নিন, আপনার অভাব শব্দ দিয়ে তৈরি হয় না, আপনার অভাব তৈরি হয় আপনার এগিয়ে চলার মাধ্যমে। সামনে থাকা তখনই অস্থির হয় যখন সে দেখে আপনার জীবন এখনও চলছে, আপনি ভেঙে পড়েননি, থেমে থাকেননি, শেষ হয়ে যাননি। আর এ কারণেই চতুর্থ পয়েন্ট বলে, নিজের জীবন আবার ঠিকঠাক চালু করো। মানে কি? কাজ, রুটিন, শরীর আর ঘুম। এখন আমি তোমাকে অনেক সহজ ভাষায় বলছি। এটা ভেবো না যে মোটিভেশন আসছে না, মোটিভেশন পরে আসবে। প্রথমে রুটিন ঠিক করো, প্রথমেই কাজ ধরো। খুব বড় কিছু না, শুধু এতটুকু যাতে তোমার দিন ফাঁকা না থাকে। কারণ কাজ একটাই করে, তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে তোমার পরিচয় কাউকে ভরসা করে নয়, তোমার নিজের জোরে। আর একটা কথা, ঘুম ঠিক করো। কারণ যদি ঘুম খারাপ হয়, মগজ সব কিছু 100 গুণ বড় করে দেখাবে। রাতে একটা সময় ঠিক করো, আর নিজেকে শুধু এতটুকু বলো, আজ। আপনার মনকে আরাম দিতে হবে। তৃতীয় কথা, শরীরের যত্ন নিন, কারণ শরীর যত মজবুত হবে, মন তত স্থির হবে। প্রতিদিন একটু হাঁটুন, একটু ঘামান, একটু নিয়ম মেনে চলুন। আর চতুর্থটি হলো রুটিন। রুটিন মানে জীবনে চাপ আসবে না, বরং জীবনের ছড়াছড়ি বন্ধ হবে। এখন শুনুন, যখন আপনার জীবন আবার ঠিকঠাক চলতে শুরু করে, তখন সামনে থাকা মানুষটার মনে একটা প্রশ্ন জাগে। সে ভাবে, এটা এখন আগের মতো কেন নেই, এত দ্রুত কিভাবে ঠিক হয়ে গেল? সে ভয় পায়, হয়তো এটা সত্যিই আমার থেকে ছুটে গেছে। আর এই ভয় আপনার নিজস্বতার কমতির গুরুত্ব বাড়ায়। তাই মনে রাখবেন, আপনাকে ওকে ধরতে হবে না, আপনাকে নিজেকেই উঠতে হবে। কারণ যখন আপনি উঠে দাঁড়ান, তখন সামনে থাকা মানুষটা নিজের থেকেই হেলতে শুরু করে। আর যদি এই কথা আপনার চিন্তাভাবনাকে একটু হলেও সঠিক পথে নিয়ে যায়, তাহলে এটা আপনার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কারণ অনেকেই চুপচাপ ভেঙে পড়ছে, আর তাদের শুধু একটা সঠিক কথার দরকার। তো চলুন এখন পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব কেন ভান করা চলবে না, আসলেই এগিয়ে যাওয়া কেন জরুরি, এবং সেই আসল পরিবর্তন কিভাবে সামনে থাকা মানুষকে নড়াচড়া করিয়ে দেয়। পয়েন্ট 5, ভান নয়, আসল পরিবর্তন আনুন। দেখুন, এই পয়েন্টটা খুব সরল, কিন্তু এখানেই অনেকেই সবচেয়ে বড় ভুল করেই বসে। কারণ যখন মনটা কষ্ট পায়, তখন মন একটাই চায়, সামনেওয়ালা যেন দেখে, শুধু দেখুক আর বুঝুক যে তুমিও খুশি। এখন ভালো করে বোঝো, খুশি থাকা ভুল না, বাইরে যাওয়া ভুল না, জীবন চালানো ভুল না। ভুল শুধু এই যে তুমি এই সব তোমার জন্য না করে অন্যদের দেখানোর জন্য করতে শুরু করো। আর সত্যি বলি, যখন তুমি কাউকে দেখানোর জন্য কিছু করো, তখন সেই জিনিসটা শক্তি দেয় না, সেটা বাঁচানোর ছলনা হয়। যেমন ভেতর থেকে মন পড়ে যাচ্ছে, আর বাইরে থেকে জোর করে মুখে হাসি ধরে রাখা। এখন সামনেওয়ালা কি করে? সে তোমার পোস্ট পড়ে না, সে তোমার অবস্থা বুঝে ফেলে যে তুমি সুখী নও, তুমি শুধু দেখাচ্ছ। আর যখন সেটা বুঝে যায়, সে গলে যায় না, বরং আরও নিশ্চিন্ত হয়ে পড়ে। নিশ্চিন্ত এই ব্যাপারে যে তুমি এখনও তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছ। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, যদি তুমি সত্যিকারের এগিয়ে যেতে, তাহলে কি এতটা চেষ্টা করতে হতো তাকে দেখানোর জন্য? না। আসল পরিবর্তন চোখে পড়ে না, অনুভব করা যায়। আসল পরিবর্তন কি? আসল পরিবর্তন হচ্ছে, তুমি সকালে উঠে প্রথমেই ওকে ভাবো না, তোমার দিন কাজ করে কাটতে থাকে, রাত আরাম করে কাটে। আর সবচেয়ে বড় কথা, আপনার মুখে আর সেই ঘাবড়াহাটটা থাকবে না যে সে ফিরে আসবে কিনা। এখন শুনুন, যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনাকে কি অবস্থায় রেখে গিয়েছিল? একটু ভাঙা, একটু দুর্বল, একটু অস্থির। আর তার মনে এই কথা গেঁথে গিয়েছিল যে আপনি এখানেই থাকবেন, আপনি অপেক্ষা করবেন, আপনি মানিয়ে নেবেন, আপনি নিজেকে প্রমাণ করতে থাকবেন। কিন্তু যখন আপনি সত্যিই বদলান, তখন আপনার কণ্ঠে শান্তি থাকে, আপনার কথা কমে যায়, আপনার চোখে স্থিরতা আসে, আর আপনার ভিতরে একটা জিনিস গেঁথে যায় যে আর কাউকে ধরে রাখতে হবে না, এখন নিজেকেই ধরে রাখতে হবে, সাবধানে চলতে হবে। আর এটাই সামনে থাকা লোকটাকে ভিতর থেকে নড়াচড়া করে দেয়। কারণ সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি সামলিয়ে নিয়েছ। সে ভেবেছিল তুমি পিছু হটবে, কিন্তু তুমি শান্ত থেকেছ। এখন তার মগজে একটা ভয় জাগে,
এটা আমার ক্ষমতার বাইরে, আর সেই ভয় আর অস্থিরতাই তাকে বাধ্য করে তোমাকে লক্ষ্য করতে। তাই মনে রেখো, কাউকে জ্বালানোর জন্য সামনে এগোতে হবে না, কাউকে চুভানোর জন্য শক্তিশালী হতে হবে না। তোমাকে শক্তিশালী হতে হবে যাতে আর কখনো ভেঙে পড়ে কারোর দরজায় দাঁড়াতে না হয়। তো একটা ছোট্ট কথা মনে রেখো, কম দেখাও, বেশি হন। কম কথা বলুন, বেশি সাবধান থাকুন। কম প্রমাণ দেখান, বেশি এগিয়ে যান। কারণ আসল পরিবর্তন পোস্টে হয় না, এটা আপনার আচরণে হয়। আর যখন পরিবর্তন আসল হয়, তখন সামনে থাকা মানুষ নিজেই অনুভব করে যে এখন আপনাকে পাওয়া আগের মতো সহজ নয়। তো চলুন এখন পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যদি সে ফিরে কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে গলে যাবেন না, শান্ত থেকে কিভাবে নিজের মর্যাদা রক্ষা করবেন। পয়েন্ট 6, সে কথা বললে সঙ্গে সঙ্গে গলে যাবেন না। দেখুন, এই 6 নম্বর পয়েন্ট যতটা সহজ শোনায়, বাস্তবে এটা পালন করা ততটাই কঠিন। কারণ এটা সময় আসে যখন অনেক দিন পর হৃদয়কে একটা ছোট্ট ইঙ্গিত মেলে, কিন্তু মানুষ সেই ইঙ্গিতকেই সব ঠিক হয়ে যাবে ভাবতে বসে। এখন একটু নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করো তো। অনেক দিন ধরে চুপচাপ থেকেছ, না মেসেজ, না কল, না কোনো অভিযোগ, শুধু নিজেকে সামলে নিয়েছ, নিজের জীবন যে কোনোভাবে সামলে নিয়েছ, আর ধীরে ধীরে মনকে শক্ত করেছ। তারপর হঠাৎ একদিন স্ক্রিনে একটা ছোট্ট মেসেজ আসে, কেমন আছো বা কি চলছে। আর সত্যি বলি, ওই এক লাইনের পর যা ভিতরে হুলুস্থুল ওঠে, সেটা কোনো ঝড়ের চেয়ে কম নয়। হৃদয় বলে, দেখো তো মনে আছে তাকে। মাথা বলে, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। আর তারপর হাত নিজে নিজেই জবাবটা লম্বা হয়ে যায়। পুরনো কথাগুলো সামনে আসে, আর সেই পুরনো ব্যাখ্যাটা আবার কথা বলতে শুরু করে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা ঘটে। এখন খুব শান্তভাবে বুঝুন, যখন ওই মানুষটা আবার কথা বলে, তার মানে সবসময় ফিরে আসা হয় না। অনেকবার সে শুধু দেখতে আসে আপনি এখনও কি সেখানেই দাঁড়িয়ে আছেন নাকি, আপনি এখনও কি আগের মতো সহজে ভাঙেন নাকি, আপনি এখনও কি তার ছোট্ট একটা মেসেজে গলিয়ে পড়েন নাকি। আর যদি আপনি ঠিক তখনই আপনার পুরো মন খুলে দেন, সব দুঃখ লিখে দেন, পুরো সময় দেন, তাহলে তার মাথায় একটা কথা ঘুরতে থাকে, বেশ পরিষ্কার বোঝে যায় কিছুই বদলায়নি, এটা এখনও সেখানে আছে, এটা আজও আমার নিয়ন্ত্রণে আছে। এখন আপনি নিজেই ভাবুন, যে মানুষটা বিশ্বাস পেয়ে যায় যে আপনি আজও তার ইশারায় কাঁপেন, সে আপনাকে পাওয়ার জন্য কেন পরিশ্রম করবে? সে কেন তার ভুল মেনে নেবে? সে কেন তার অভ্যাস বদলাবে? তার কাছে সবকিছু আগের মতো সহজ হয়ে যায়। তাই এই পয়েন্টটা খুব স্পষ্ট, সে কথা বললে সঙ্গে সঙ্গে গলে যেও না। কিন্তু খেয়াল রাখবে, গলে যেও না মানে তুমি ঠান্ডা হয়ে যেও না। গলে যেও না মানে এটা নয় যে তুমি টানা দিতে শুরু করো। তোমার ঠান্ডা হতে হবে না, আসলে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করতে হবে না। আপনাকে শুধু আপনার ভারসাম্য বজায় রাখতে হবে। আর ভারসাম্য মানে হলো ছোট্ট উত্তর, শান্ত স্বর আর সীমিত কথা বলা। এখন একটা সহজ উদাহরণ নাও, যদি সে লেখে কেমন আছো, তাহলে উত্তর কি হওয়া উচিত? আমি ভালো আছি, বা সব ঠিকঠাক চলছে, এইটুকুই। কোনো বড় কথা নয়, কোনো অভিযোগ নয়, কোনো প্রশ্ন নয়, আর কোনো আবেগপূর্ণ ঢেউ নয়। কারণ বড় কথা তখনই হয় যখন ভিতরে ভয় থাকে, যখন মন বলে আবার কেউ দূরে চলে যাবে কিনা, আর সেই ভয়ই তোমাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু যখন তোমার উত্তর ছোট হয় আর তোমার কণ্ঠস্বর শান্ত থাকে, সামনের মানুষটা প্রথমবার থেমে ভাবতে শুরু করে, সে গোলযোগে পড়ে। এত শান্তি কিভাবে সম্ভব? এত স্থিরতা কিভাবে? এটা আগের মতো কেন আর নেই? আর এই গোলযোগই তার মধ্যে এক অস্বস্তি তৈরি করে, যা তাকে আপনাকে সিরিয়াসলি দেখতে বাধ্য করে। এখন আসল কথা শুনুন, তাকে এমন অনুভব করাতে হবে যে আপনার কাছে আসা আর সহজ নয়। আগে আপনার থাকা নিশ্চিত ছিল, এখন আপনার থাকার সম্মান দাবি করে। আগে আপনি প্রতিবার মাথা নিচু করতেন, এখন আপনি স্থির থাকেন। তো আজ থেকে একটা নিয়ম ধরে নিন, সে কথা বললে জবাব দেবেন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। নম্র থাকুন, কিন্তু দুর্বল নয়। শান্ত থাকুন, কারণ এই শান্তিই আপনার মূল্য ধরে রাখে। তো চলুন এখন শেষ পয়েন্টে যাই, যেখানে শিখব কিভাবে নিজেকে এতটাই বদলে ফেলতে হবে যে সামনে দাঁড়ানো মানুষটা ভিতর থেকে ভয় পেয়ে যাবে, আর সেই ভয় তাকে ফিরে যেতে বাধ্য করবে। পয়েন্ট 7, এতটাই বদলে যান যে সে ভয় পেয়ে পালিয়ে যাবে। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন, এই শেষ পয়েন্ট শুধু একটা পয়েন্ট নয়, এটা আপনার পুরো গল্পের সিদ্ধান্ত। কারণ এখানে ফিরে আসার কোনো কথা নেই, এখানে কথা হলো সামনে থাকা মানুষের ভিতরে থাকা সেই অস্থিরতা নিয়ে, যা তাকে বাধ্য করে জোর করে ফিরে তাকাতে। দেখুন, মানুষ প্রায়ই ভাবেন যে সামনে উনি তখনই ফিরে আসবেন যখন আপনি তাকে মানিয়ে নেবেন, যখন আপনি তাকে বোঝাবেন, যখন আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন যে আপনি কতটা সামলেছেন। কিন্তু সত্যিটা কি জানেন? সামনে থাকা মানুষ তখনই ফিরে আসার কথা ভাবে যখন প্রথমবার বুঝতে পারে যে আপনি এখন তার নিয়ন্ত্রণে নেই। আর এই উপলব্ধি কোনো কথায় আসে না, এটা আসে আপনার চলাফেরায়, আপনার থামার ভঙ্গিতে এবং আপনার জীবনের দিশায়। এখন এখানে একটা কথা বুঝে নিন, ভয় দুই রকম হয়। এক ধরনের ভয় যা কাদার কারণে হয়, আরেক ধরনের ভয় যা বদলে যাওয়ার কারণে হয়। কাদার ভয় কি করে? সেটা সামনে থাকা মানুষকে শুধু দেখায় যে আপনি ভেঙে পড়েছেন,
যে মানুষ বদলে গেছে আর ভেঙে পড়েছে। মানুষ ওর থেকে ভয় পায় না, মানুষ শুধু নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু বদলে যাওয়ার ভয়ে সামনে দাঁড়ানো মানুষের ঘুম হারাম করে দেয়। কারণ বদলের ভয় বলে, এখন এটা আমার নিয়ন্ত্রণে নেই, এখন এটা আমার কথায় নড়ে না, এখন এটা সেই পুরনো মানুষ আর নেই। আর এই ভয় তাকে বাধ্য করে আবার ভাবতে। এখন আপনি বলবেন, এতটা কিভাবে বদল? তাহলে আমি আপনাকে খুব ভালোবাসা দিয়ে স্পষ্ট বলছি, এতটা বদল মানে নতুন মানুষ হওয়া নয়, এতটা বদল মানে নিজের পুরনো দুর্বল দিকগুলো ছেড়ে দেওয়া। অর্থাৎ এখন আপনি আপনার মূল্যবোধের জন্য ভিক্ষা চাইব না, আর তুমি জবাবের জন্য তাড়াহুড়ো করবে না, আর তুমি তোমার মন শান্তি কারো হাতে দেবে না। আর এই পরিবর্তন কেমন দেখা যায়? ছোট ছোট সংকেতে। প্রথম সংকেত হলো তোমার কণ্ঠে থমকে থাকা। এখন তুমি কথা বলো ধীরে ধীরে, তুমি জবাব দিলে তাড়াহুড়ো করো না, তুমি থাকো অস্থিরতায় না। দ্বিতীয় সংকেত হলো তোমার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা। তুমি ওঠো, কাজ করো, তোমার শরীরের খেয়াল রাখো এবং ধীরে ধীরে নিজেকে আবার শক্তিশালী করো। তৃতীয় সংকেত হলো কম কথা বলা আর বেশি কাজ করা। এখন তুমি প্রমাণ করার জন্য যাবে না, এখন তুমি বোঝানোর জন্য যাবে না, এখন তুমি পিছনে লেগে পড়ে না। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দেখো, সামনে যে সবচেয়ে বেশি সুবিধা নেয় তা কি? তোমার তাড়াতাড়ি পাওয়ার অভ্যাসটা, তোমার প্রতি কথাই পাওয়া যাওয়া, তোমার প্রতিটি মোড়ে মাথা নাওয়ানো, তোমার বারবার নিজেকে ছোট করে ফেলা। কিন্তু যেদিন এটা বন্ধ হয়ে যায়, সেদিন সামনে ওর মধ্যে আসল ভয় তৈরি হয়। কারণ এখন সে তোমাকে ধরে রাখতে পারে না, এখন সে তোমার প্রতিক্রিয়া পড়তে পারে না, এখন সে তোমার মন চালানোর বোতামটা খুঁজে পায় না। আর সেই মানুষটা যে আগে নিশ্চিন্ত বসেছিল, এখন নিজের মধ্যে প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ায়। সে ভাবছে, এটা এত শান্ত কিভাবে, এটা এত সাবধানে কিভাবে হয়ে গেল, নাকি এটা সত্যিই এগিয়ে গেছে? এখন বুঝুন, এটা প্রেম নয়, এটা ভয়। ভয় এই যে যদি এখন দেরি হয়ে যায়, তাহলে এই মানুষটা হাতছাড়া হয়ে যাবে। আর এই ভয় তার মধ্যে একটা বাধ্যবাধকতা তৈরি করে। বাধ্যবাধকতার দিকে ফিরে যান। বাধ্যবাধকতার কথা বলি, বাধ্যবাধকতা যে আপনাকে আবার বুঝতে হবে তাকে। এখন খেয়াল রাখুন, আপনাকে তাকে টানতে হবে না, আপনাকে শুধু এতটাই স্থির থাকতে হবে যাতে সে নিজে টানতে আসে। কারণ যখন আপনি কারো পিছনে ছুটে ধরে চেষ্টা করেন, তখন আপনার মান কমে যায়। কিন্তু যখন আপনি নিজেকে তুলে দাঁড়ান এবং এগিয়ে যান, তখন আপনার ভ্যালু নিজেই ভারী হয়ে যায়। তাই আজকের এই শেষ পয়েন্টটা মাথায় রাখো, এতটাই বদলে যাও যে সামনে বসে মানুষটা ভাবতে শুরু করুক, এটা এখন আমার হাতের কাছে নেই। আর যেদিন ওর মনে হবে, সেদিনই তার ভিতরে অস্বস্তি শুরু হবে। ঠিক সেই দিন সে বাধ্য হয়ে ফিরে তাকাবে, আর ঠিক সেই দিনই সে তোমার মান বুঝবে।